শুভ বিকাল বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত আয়োজন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব খঞ্জরি সম্পর্কে কিছু তথ্য। খঞ্জরি বাংলা লোকসঙ্গীতে ব্যবহৃত তাল বাদ্যযন্ত্র। এর গঠন প্রক্রিয়া খুবই সহজ। কাঠের তৈরি একটি পাতলা চাকতির এক পাশ চামড়া দিয়ে ছাওয়া হয়, অপর পাশ থাকে খোলা। চাকতির গায়ে সমান দূরত্বে কয়েকটি ছিদ্র করে একাধিক ধাতব পাত লাগানো হয়। যন্ত্রটি বাজানোর সময় এগুলি থেকে ঝনঝন ধ্বনি ওঠে। চামড়ার উপর কখনো আঙুলের টোকা দিয়ে, কখনো বা তালুর আঘাতে তাল সঙ্গত করা হয়। এদিক থেকে খঞ্জরিকে আনধ্য ও ঘন বাদ্যযন্ত্রের মিশ্রিত রূপ বলা যায়। বড় আকারের খঞ্জরি ডফ বা ডম্ফ নামে পরিচিত। লোকসঙ্গীত ও লোকনৃত্যের বাদ্যযন্ত্র রূপে খঞ্জরির ব্যবহার বাংলা সহ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে। বন্ধুরা, জেনে নিলে খঞ্জরি সম্পর্কে কিছু তথ্য। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাব্বির। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছেতে। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছে। নতুন একটি বছর আসলো এবং নতুন বছরকে নিয়ে তো অনেক প্রোগ্রাম করা হয়েছে, তো শুরুতেই সেই প্রোগ্রামগুলো নিয়ে একটু জানতে চাই। আমরা যারা গান করি বা সঙ্গীত শিল্পী যারা, সবাই আসলে এই বৈশাখ, পয়লা বৈশাখ, তারপর কিছু কিছু ইভেন্ট থাকে আমাদের জন্য ভেরি স্পেশাল। ওর সময়টাতে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, মানে ব্যস্ত থাকি ইন এ সেন্স শুধুমাত্র যে স্টেজ শো নিয়ে তা না, মানে ব্যস্ত থাকি আমাদের অ্যালবাম, তারপরে কোনো নতুন সিনেমার কাজ বা নাটকের কাজ বা অ্যালবামের কাজ, আবার স্টেজ শো, সব মিলিয়ে হয় কি এই বৈশাখ, ঈদ, তারপরে এরকম 31 এই ধরনের, ভ্যালেন্টাইন্স এখন একটা অনেক বড় আমাদের দেশের উৎসব। সো এই ধরনের দিনগুলোতে আমরা আসলে এখন সবাই ইদানিং আমরা খুব ব্যস্ত থাকি। আচ্ছা, তো অনুষ্ঠান যদিও প্রায় একদম শেষ মুহূর্তে, কারণ অনেক দিন পার হয়ে গেল, পয়লা বৈশাখ চলে গিয়েছে, তো এখনো কি সেই উৎসবের আমেজ কি রয়েছে? যে কোথাও এখনো কিন্তু কোথাও কোথাও মানে পয়লা বৈশাখের, মানে বৈশাখের পুনর্মিলনী হচ্ছে। এখন আমি গত পরশুদিনে একটা প্রোগ্রাম করলাম। তো আসলে আমরা জাতিগতভাবে কিন্তু খুব আনন্দ করতে পছন্দ করি আমরা বাঙালিরা। সো সেই সেন্সে আমার মনে হয় পারলে আমরা 365 দিনই পার্টি করতাম বা আনন্দ করতাম, কিন্তু উৎসব মুখর জাতি। তো এখন যাই হোক, তবে এটা ভালো এক সেন্সে না, কারণ আমি বিভিন্ন দেশে আমরা যখন যাই তারা দেখি তারা খুব অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি চুপচাপ, গোমট। তাই আমরা ওরকম না, আমরা অনেক প্রাণচঞ্চল, হাসি খুশি থাকতেও পছন্দ করি এবং রাখতেও পছন্দ করি। তো এর জন্যই বোধহয় আমাদের এত আমরা এরকম মানে উৎসব আনন্দমুখর মনে হয়। হ্যাঁ, সেটাই। এবং এখনো আমরা মানে উৎসবের মধ্যেই থাকতে চাই এবং একটা গান শুনবো এখনই। হ্যাঁ, আচ্ছা, যেহেতু বৈশাখে আমার সোলো অ্যালবামটা বের করার কথা ছিল, সো এটা কিছুদিন পরে করছি আমি, হোপফুলি ইনশাআল্লাহ ঈদে বের করতে পারবো। তো সোলো অ্যালবাম থেকে একটা ছোট করে একটু করে ট্র্যাক শুনিয়ে দিই। গানটা সুর করেছেন মোহাম্মদ জিয়াউল কবির শুভ এবং গীতিকার জীবক বড়ুয়া। এটা বেসিক্যালি আমার অ্যালবামের সং। সো গানটা নিয়ে হোপফুলি কিছুদিনের মধ্যেই মিউজিক ভিডিওস করবো গানটার। সো ঢোলে ঢোলে পড়ি যখন তখন, মনে যদি লাগে প্রেমের দল, নেশার ঘোরে সোহাগে আদরে, কাছে এসে হলে এত আপন, উতলা মনেতে যাতন, সব কিছুই নেব করেছি তখন, ওরে তোর কারণে কোনো বারণে মানে না, ওরে তুই বিহনে কেন কে জানে
কিছু কিছু পাওয়ায় বেড়ে গেছে নেশা, ঠিক তোর কাছেই বাঁধা সুখ আশা। কিছু কিছু পাওয়ায় বেড়ে গেছে নেশা, ঠিক তোর কাছেই বাঁধা সুখ আশা। কবে হবে গমনের মতো সব কিছুই নেব করেছি তো, ওরে তোর কারণে কোনো বারণে মানে না এই মন। ওরে তুই বিহনে কেন কে জানে এলো মেলো লাগে জীবন। ঢলে ঢলে পড়ি যখন তখন, মনে যদি লাগে প্রেমের দহন। নেশার ঘোরে সোহাগে আদরে, কাছে এসে হলে এত আপন। বাহ, চমৎকার একটি গান শুনলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। অ্যালবামগুলো নিয়ে একটু কথা বলবো। অ্যালবামগুলো বলতে আমার তো সোফার দুটো সল অ্যালবাম বেরিয়েছে। একটা হলো আপনালয়, সেটা বেরিয়েছিল 2008-এ, আর তারপর একটা বেরিয়েছিল ভালোবাসা ব্যক্তিগত। আচ্ছা, সো সেটা বেরিয়েছিল হলো 2012-এ ভ্যালেন্টাইন্সে। হ্যাঁ, সো দুটা, একটা গানচিল থেকে এবং আরেকটা জি সিরিজ থেকে। আচ্ছা আচ্ছা। সো এই অ্যালবামটা এখনও আমি ডিসাইড করিনি কোত্থেকে আসবে বাকি, তবে নতুন অ্যালবামের গানের কাজ সব শেষ। আর নতুন অ্যালবামের অনেকগুলা এবার চেষ্টা করছি আসলে প্রথমে একটা অ্যালবাম ছাড়ার আগে একটা গান রিলিজ করব, আচ্ছা, যে গানটা এখন গাইলাম অল্প করে। এই গানটাই আগে ভিডিও করে ছাড়বো, তারপরে অ্যালবামে যাব। অ্যালবামের কাজ ঠিক আছে ভাইয়া, তো আগের অ্যালবামগুলো নিয়ে আরো কথা বলবো। একটা ছোট বন্ধু ফোনে অপেক্ষা করে আছে, একটু কথা বলে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আপু। কে আছে আমার সঙ্গে? সাজ্জাদ হোসেন। আবার বলো। সাব্বির হোসেন। সাব্বির হোসেন, বাহ বেশ, তো আমাদের আজকে অতিথিও সাব্বির। সাব্বির ভাইয়া চমৎকার একটি গানও শোনালেন আমাদেরকে। ঠিক আছে, তো সাব্বির দেখি আমাদের সঙ্গে আজকে কেমন খেলতে পারে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? জানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। সার্কের 19তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক ইসলামাবাদ, খ নয়াদিল্লি, গ থিম্পু। সাব্বির, জি, হ্যাঁ উত্তরটা দিয়ে দাও। খ। নয়াদিল্লি, কিন্তু দুঃখিত ভাইয়া, উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল ক ইসলামাবাদ। ভাইয়া আর একজন বন্ধু অপেক্ষা করে আছে, একটু কথা বলে আসি। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যালো আপু, সোনালি। সোনালি, ঠিক আছে সোনালি, ভাইয়া না আপু, ঠিক আছে। হ্যাঁ বলো, কোন ক্লাসে পড়ছো তুমি? আপু 6। 6-এ পড়ছো। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? আপু জানা। জানা অজানা থেকে, ঠিক আছে। আমার হাতেই রয়েছে কার্ডটি। প্রথম প্রশ্ন তোমার জন্য। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে রয়েছেন কে? ক ডক্টর সালেউদ্দিন আহমেদ, খ মোহাম্মদ ফজলে কবির, গ ডক্টর আব্দুস সালাম। সোনালি আপু, হ্যাঁ ক মলার উদ্দিন আহমেদ। কিন্তু দুঃখিত আপু, উত্তরটি হলো না। সঠিক উত্তর খ মোহাম্মদ ফজলে কবির। ভাইয়া অনেক কথা হচ্ছিল, সেই প্রথম অ্যালবাম একদম শুরুর অ্যালবামের গল্পটা শুনবো, যে কারা কারা কাজ করেছিলেন, কি ধরনের গান ছিল সেখানে। তখন আমার দুজন ফেভারিট মিউজিক ডিরেক্টর পার্থ বড়ুয়া এবং বাপ্পা মজুমদার, দুই দাদা কাজ করেছিলেন, পার্থদা এবং বাপ্পাদা। আর অ্যালবামটি তো বলেছি গানচিল থেকে এসেছিল। আর আমাদের আশিকুর রহমান শান্টু ভাইয়েরও একটি গান ছিল, মানে একটা গান। আর নকিব ভাইয়ের একটা গান ছিল, বেসিক্যালি ওই গানটা আমার ক্লোজ আপ মানে মৌলিক রাউন্ডে গাওয়া, সো ওই গানটাও দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি মিউজিক ডিরেক্টর ছিলেন ওই দুজনই, আর একটা একটা করে গান অ্যাড হয়েছে। আর তখন তো আপনালয় অ্যালবাম, ওটা অনেক আগে, এটা 2008-এ, তখন ক্লোজ আপ থেকে বের হওয়ার পর আচ্ছা আচ্ছা, 1-1.5 বছর পর। হ্যাঁ, তারপরে পরের অ্যালবামটা কতদিন পরে? আর আমি আসলে প্রতি বছর অ্যালবাম করতে আগ্রহী না, বিশ্বাসীও না, বিকজ আমার মনে হয় একটু ভেবে চিন্তে কাজগুলো করলে ভালো হয়। কারণ
কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে আমি বেশি বিশ্বাসী, যার কারণে আমার একটু সময় লাগে কাজ করতে। তো আর্ট প্রায় 2008-এর পর 8, 9, 10, 11, 12 প্রায় 3 বছর 4 বছর পরে আমি আমার সেকেন্ড সোলো অ্যালবাম বের করি। এর মাঝখানে অনেকগুলো মিক্স অ্যালবামে কাজ আচ্ছা হয়েছে। আচ্ছা, হ্যাঁ মিক্সড অ্যালবাম অনেকগুলো আছে। মিক্সড অ্যালবামে অনেকগুলো মিক্স অ্যালবামে কাজ করেছি প্রায়, তো এই পর্যন্ত প্রায় 16, 17টা 18টা হবে বা আরও বেশি হবে। তো যেই সময় যেই ইয়ারগুলোতে সোলো অ্যালবাম থাকে না, ওই ইয়ারগুলোতে মিক্স অ্যালবাম 2টা 3টা 4টা করে মিক্স অ্যালবাম থাকে। নতুন কাজ করতেই থাকি। হ্যাঁ, এছাড়াও তো ভাইয়া যতটুকু জানি যে প্লেব্যাক করেছেন প্লেব্যাক তো করছি, প্লেব্যাক করছি, তারপর নাটকের গান করছি, তারপরে এই অ্যালবামের কাজগুলো করছি রেগুলার। এখন তো আমি নিজেই কম্পোজিশন করি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে, মুভিতেও কাজ করছি। প্লাস অ্যালবামগুলো আমার মিউজিক ডিরেকশনে এই বৈশাখে একটা অ্যালবাম আসলে বিডি এক্সপ্রেস, ওখানে 4টা গান আমার করা, ওখানে আমার গাওয়াও 2টো গান আছে। সো এই তো এখন বেসিক্যালি গানের পাশাপাশি এখন মিউজিক ডিরেকশন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন। ঠিক আছে ভাইয়া, তো একটা গান শুনছি এখন, কারণ এত গানের কথা হচ্ছে, গান না শুনলেই নয়। ওকে, তাহলে আমার ওই সোলো আপকামিং সোলো থেকেই গান করি। ঠিক আছে। এই গানটা সুসঙ্গীত আমারই আর জীবকের লেখা, জীবক ভাই। যত দেখি নতুন লাগে, আছো তুমি অনুভবে আমার, মেঘ মনে হৃদয়ের ভাঁজে ভাঁজে, প্রণয়ের গোপন লাজে বাঁধলে আনমনে, বলে দাও কি করি তুমি বিহনে, নিশিদিন রাখি এই তোমার এই নয়নে, বলে দাও কি করি তুমি বিহনে, নিশিদিন রাখি এই তোমার এই নয়নে। যত দেখি নতুন লাগে, আছো তুমি অনুভবে আমার, মেঘ মনে হৃদয়ে আর শীতে ছায়া পড়ে তোমার জান, নিংড়ে নেয়া ভালো লাগা তোমারই করেছি দাম, হৃদয়ে আর শীতে ছায়া পড়ে তোমার চান, নিংড়ে নেয়া ভালো লাগা তোমারই করেছি দাম, বলে দাও কি করি তুমি বিহনে, নিশিদিন রাখি তোমার এই নয়নে, বলে দাও কি করি তুমি বিহনে, নিশিদিন রাখি তোমার এই নয়নে। অসম্ভব চমৎকার, অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার একটি গান শুনলাম আমরা। কথা বলছিলাম যে আপনার প্লেব্যাক নিয়ে, সিনেমার কোন কোন সিনেমাতে গান করেছেন সেই গল্প শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বন্ধু অপেক্ষা করে আছে ফোনে। হ্যালো, কে আছো আমার সঙ্গে? নুসরাত। নুসরাত, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4-এ। ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ থেকে, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, আফগানিস্তান টি-20 বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে কবে? ক
ক 2009 সালে, খ 2010 সালে, গ 2012 সালে। 2012 সালে। 2012 সালে, কিন্তু দুঃখিত আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল খ 2010 সালে। আরও একজন ছোট বন্ধু অপেক্ষা করে আছে। হ্যালো হ্যাঁ আপু, আমি শান্তা, শান্তা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9-এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? আপু ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য, ঠিক আছে। ইতিহাস ও ঐতিহ্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। ঢাকার প্রথম বাঙালি অনারারি ম্যাজিস্ট্রেট কে ছিলেন? ক নবাব আব্দুল গনি, খ খাজা আহসানুল্লাহ, গ খাজা সলিমুল্লাহ। বলো। আপু নবাব আব্দুল গনি। একদম সঠিক উত্তর, ক নবাব আব্দুল গনি। অভিনন্দন আপু তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। আলফ্রেড নোবেল কত সালে মৃত্যুবরণ করেন? ক 1890 সাল, খ 1896 সাল, গ 1902 সাল। বলো। আপু 1890 সাল। কিন্তু দুঃখিত আপু, উত্তরটি হলো না। সঠিক উত্তর খ 1896 সাল। ভাইয়া, প্লেব্যাক নিয়ে কথা বলছিলাম, কিন্তু কথা বলবো তার আগে খেলবো ছবির গ্যালারি। ফোনে কে আছে আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, কে আছে আমার সঙ্গে? আমি ফাহিম। ফাহিম, ঠিক আছে। ফাহিম, ছবির গ্যালারি থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। আচ্ছা ফাহিম, তার আগে বলো তুমি কোন ক্লাসে পড়ছো? ঠিক। ক্লাস 6, ঠিক আছে। ছবির এই রুশ লেখকের নাম বলো। ক লিও টলস্টয়, খ নিকোলাই গোগল, গ হ্যারোল্ড লাস্কি। বলো, খ নাম বলো। নিকোলাই গোগল। নিকোলাই গোগল, একদম সঠিক উত্তর। অভিনন্দন ভাইয়া তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। ছবির এই নারী টেনিস তারকার নাম বলো। ক ম্যাডিসন কিস, খ ঝ্যাং সোয়াং, গ জোহানা কন্টা। মেডিসিন কিস। কেউ কি বলে দিচ্ছে তোমাকে? জি না। সত্যি? জি। একদম সঠিক উত্তর ভাইয়া। অভিনন্দন 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? জি। ঠিক আছে, খেলার নিয়ম জানো তো? জি। ঠিক আছে, পরের প্রশ্ন। ছবির এই বিজ্ঞানীর নাম বলো। ক রবার্ট বুনসেন, খ গ্লেন সিবুর্গ, গ জেমস চ্যাডউইক। গো জেমস চ্যাডউইক। আর একটু ভেবে বলবে? জি না। ঠিক আছে, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর ক রবার্ট বুনসেন। ভাইয়া, কথা বলছিলাম প্লেব্যাক নিয়ে। কোন কোন সিনেমাতে গান করা হয়েছে? গান তো করেছে অনেকগুলোতে। লাস্ট যেটা করলাম সেটা হলো আমাদের বকুল ভাইয়ের কথায় এবং ওনারই মিউজিকে, এবং আমাদের পিএ কাজল ভাইয়ের ডিরেকশন, চোখের দেখা সিনেমা। ওটাতে ওইখানে আমার দুটো গান আছে। একটা আমি আর বাঁধন, আর একটা আমি আর কোনাল। সো ওই মুভির লাস্ট একটা গান কিছুদিন আগে রেকর্ড করলাম, কারণ মুভির সম্পূর্ণ কাজ শেষ, হঠাৎ করে ওই গানটা প্রয়োজন। আচ্ছা, মানে সিনেমার তো এটি করলাম কিছুদিন আগে। সিনেমাতে গান গাইতে কেমন লাগে? এটা আমি সব সময় বলি যে হয় না যে প্রতিটা জিনিসের একটা লাস্ট লেভেল থাকে। যেমন যারা লেখাপড়া করছে তাদের পড়ালেখার লাস্ট সে হয়তো বা পিএইচডি করবে, এরপরে সে এমন একটা পর্যায়ে যাবে যেখানে সে একদম মানে টপ, ওটাই তো টপ পজিশন। সিঙ্গারদের না, আমরা যারা গান করি বা মিউজিক ডিরেক্টর, আমাদের বাংলাদেশে আমাদের মুভিটা হলো আমাদের সর্বোচ্চ স্থান। মানে এর উপরে কিন্তু আর কিছু নেই। মানে হায়েস্ট লেভেল, প্রফেশনালিজমের হায়েস্ট লেভেল হলো মুভি। সো মুভিতে গান গাওয়া কিন্তু খুবই কঠিন একটা কাজ। কঠিন কাজ এই জন্য বলছি, হাত পা দিয়ে অভিনয় করে, কথা বলে অভিনয় করে বোঝানো খুব ইজি, তার চাইতে গান গেয়ে অভিনয় করে এক্সপ্রেশনটা বোঝানো অনেক কঠিন। মানে আমি কি গাইছি সিনেমার, আমার গানের মধ্যে, আমার গায়কের মধ্যে ওই সিনেমার ওই কাহিনীটার ওই যে ফিলিংসটা সেটা থাকতে হবে। তারপরে হয়তোবা আমার ভয়েসের হিরো ঠোঁট মিলাচ্ছে, সো দেখা যাচ্ছে যে ওই হিরোর এক্সপ্রেশনের সাথে আমার ভয়েসটা যেতে হবে বা আমার সিঙ্গিংটা যেতে হবে।
সো আমারটা হলো ভয়েস দিয়ে অভিনয় করা, সুরে সুরে অভিনয় করা। সো এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, কারণ এটা গেয়ে মানুষকে স্যাটিসফাই করা, বিশেষ করে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, নায়ক নায়িকা যারা আছেন এবং সর্বোপরি জেনারেল পিপল যারা মুভিটা দেখেন, এটা কিন্তু একদম বিশাল চ্যালেঞ্জের একটা বিষয় এবং আসলেই অনেক কঠিন একটা কাজ। সবকিছু মাথায় রেখে আসলে অবশ্যই সিনেমার কাহিনী, কারণ আপনাকে তো বলে দেবে যে এখানে নায়ক কাঁদছে, তো আপনাকে কেঁদে কেঁদে গান গাইতে হবে। So এখন তখন আমাকে ভিতরে কি আনতে হয়, আমার ভিতরে তো ওই ইমোশনটাও কাজ করে। তখন তখন আমরা করি কি, যখন গান গাই তখন ওই সিনেমার কাহিনীটা একটু শুনি, হ্যাঁ, ওই তৎক্ষণাৎ ওই গানের কি সিচুয়েশন ওটা একটু শুনি, তারপরে চেষ্টা করি নিজেকে ওই জায়গায় বসাতে, বসে তারপরে গানটা গাইতে। তাতে করে হয় কি, তখন অনেক রিয়েলিস্টিক হয় বিষয়টা, তখন ফিলটা আরো সুন্দর করে দেয়া যায়। সো এই জন্যই বলি যে সিনেমার কাজ কিন্তু ভেরি চ্যালেঞ্জিং, এবং এটা আপনিও একমত হবেন যে যখন কোনো চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করবেন এবং যখন সেই চ্যালেঞ্জটা উতরে যাবেন সুন্দর মতো, তখন কিন্তু আসলে গুড ফিল হয়। হ্যাঁ, তো ভাই আপনি তো গান করছেন, নিজেও গান ডিরেকশন দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ডিরেকশনে যখন অন্যরা গাইছে তখন কেমন লাগে? এটা কিন্তু অন্যরকমের একটা প্রাপ্তি, বিকজ নিজের ডিরেকশনে আরেক সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানোটা ভালো লাগার একটা বিষয়। আমি মিউজিক ডিরেকশন দিচ্ছি আমার ভালো লাগার থেকেই, অন্য কোনো কারণে না। কারণ অনেক আগে থেকে এই সেক্টরটার প্রতি আমার অনেক বেশি দুর্বলতা ছিল। আমি তো সিঙ্গিংটা আমার আসলে ইনহেরিটেড, মানে ফ্যামিলি থেকেই আমি পেয়েছি। কারণ আমার বাসার সবাই, পরিবারে আমার নানা, আমার মা, সবাই সিঙ্গার, মিউজিশিয়ান। আমার গান মানে শিখতে খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু এই যে মিউজিক ডিরেকশনের বিষয়টা, এটা আসলে আমার একদম ছোটকাল থেকেই একটা শখ যে আচ্ছা নিজের গান করব, নিজে গান বানাবো। এই যে আমি যার গান গাচ্ছি উনিও তো বানাইছে গানটা, আমি আমার গান কেমন হবে, এই যে ইন্টারেস্টটা, ওটাই কিন্তু আমাকে আজকে মিউজিক ডিরেক্টর হতে অনেক বেশি হেল্প করেছে। তো ভাইয়া অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে এসে যুক্ত হলেন আজকে। তো একটু যদি বিদায় নিয়ে নিতেন, কারণ সময় শেষ হয়ে গিয়েছে, বিদায় নিতে হবে। শিওর, আমি বিদায় নিচ্ছি। বিদায় নিব না, আমি বলছি যে এতদিন ধরে এই যে অনুষ্ঠানটা, জানা অজানা অনুষ্ঠানটা চলছে, এনার পিছনে যিনি আছেন আমাদের মৃণাল দা, ওনাকে অনেক থ্যাঙ্কস বিউটিফুলি প্রোগ্রামটা রান করার জন্য। এনটিভিকে থ্যাঙ্কস, এবং যারা দেখছো তাদেরকেও থ্যাঙ্কস, বিকজ তোমরা সবসময় আমাদেরকে সাপোর্ট করবা। আপনারা যারা দেখছেন মুভি টিভির সামনে, তারা সবসময় বাংলা গানকে সাপোর্ট করবেন, তাহলেই আমরা টিকে থাকবো, বাংলাদেশ টিকে থাকবে, সংস্কৃতি টিকে থাকবে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে, যাবার একটি ছোট্ট ঘোষণা, যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, আবারও আগামীকাল দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। আচ্ছা, একটা ফোক গান করছি, আমার এই অ্যালবামে একটি কাভার সং করা আছে। গানটি যত সময় মান্নানের, যদি আমি ভুল না করি, গানটি আসলে আমি আমার নানার কাছ থেকে শিখেছিলাম। আমার জীবনের প্রথম টেলিভিশন এবং রেডিওর অডিশন আমি এই গানটা দিয়ে দিই। তো সেই শ্রদ্ধাবোধ থেকে আসলে এই গানটি আমি নতুন করে, এই গানটির কোনো রেকর্ডেড ভার্সন নেই, রিকম্পোজ করে আমি করেছি। ডাকি তোমায় ও দয়াল চাঁদ, আমি গুনাহগার, আমার মতো নয় ভাজন ত্রিভুবনে। ডাকি তোমায় ও দয়াল চাঁদ, আমি গুনাহগার, আমার মতো নয় ভাজন ত্রিভুবনে। ডাকি তোমায় ও দয়াল চাঁদ, দাও হে দেখা দয়া